প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো সমন্বয় দাখিলা। সমন্বয় দাখিলা কি জিনিস, এটা কেন দেয়া হয় এবং এটার কাজ কি, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সৌজন্যে এখানে কিছু নোট দিয়ে দিয়েছি যে সমন্বয় দাখিলাটা আসলে কি জিনিস এইটার উপরে। তো এরপরে আমি তোমাদের এখানে কতগুলো সমন্বয় আছে, এই সমন্বয় থেকে তোমাদের আলোচনা করে তোমাদের কিভাবে তোমরা বুঝতে পারবা সহজে সমন্বয়গুলো জাবেদার কিভাবে তোমরা প্রস্তুত করতে পারবা, এই সমাধান আমি তোমাদেরকে দিয়ে দিব। তো যেটা বলছিলাম যে সমন্বয় দাখিলা, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডজাস্টিং এন্ট্রি। তো দেখো এখানে যে কথাটা বলা হয়েছে আমি তোমাদের জন্য একটু নোট দিয়ে দিয়েছি যে ব্যবসা প্রতিষ্ঠানের আয়সমূহ ও ব্যয়সমূহ সঠিকভাবে হিসাবকালে দেখানোর জন্য প্রতিষ্ঠান প্রতি হিসাবকালের শেষে সমন্বয় দাখিলা দিয়ে থাকে। ব্যয়মিলের শেষে যে সমন্বয়গুলো বা অন্যান্য তথ্য থাকে তা দিয়ে সমন্বয় দাখিলা দিতে হয়। অর্থাৎ তোমাদের একটি ব্যয়মিল থাকবে, ব্যয়মিলের উপরে কিছু সমন্বয় থাকবে, এটাকে বা অন্যান্য তথ্য লেখা থাকবে, এইটা দিয়ে তোমাদের কি করতে হবে, জাবেদা দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জাবেদার উপরে আলোচনা করেছি, সেখানে আমি বলে দিয়েছি যে তোমাদের জাবেদার কিন্তু অনেকগুলো ধরন আছে আসলে, ঠিক আছে। আমরা কিন্তু সাধারণ জাবেদা করেই অনেকে ভেবে ফেলি যে আমরা অনেক জাবেদা বুঝে ফেলেছি বা শিখে ফেলেছি, আসলে তা না। জাবেদার অনেকগুলো ধরন আছে, যাও এটা আমি পর্যায়ক্রমে তোমাদেরকে বিভিন্ন ক্লাসে আমি তোমাদের আলোচনা করে দেব। তো যেটা বলছিলাম, তো দেখো তবে অনেক সময় বলা হচ্ছে যে অনেক সময় ব্যয়মিলের মধ্যে কিছু এন্ট্রি দিয়ে ও সমন্বয় এন্ট্রি দিতে হয়। অর্থাৎ ব্যয়মিলের নিচে যে সমন্বয়, এগুলো দিয়ে যে তোমার সমন্বয় এন্ট্রি হবে শুধু তা না, অনেক সময় ব্যয়মিলের ভিতরে কিছু এন্ট্রি থাকে, ওগুলো দিয়েও তোমাদের অনেক সময় সমন্বয় দাখিলা দিতে হয়। বিশেষ করে তোমাদের যারা নবম দশম তো আছো, তাদের তো আছে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে তোমরা যারা রয়েছো, তোমাদের কিন্তু একটা কার্যপত্র, একটা চ্যাপ্টার আছে। এই কার্যপত্র যে চ্যাপ্টারটা, এখানে সমন্বয় জাবেদা করে ওই সমন্বয় জাবেদার উপরে ভিত্তি করেই কিন্তু তোমাদের সম্পূর্ণ অঙ্কটা প্রস্তুত করতে হয়। যাই হোক, আমরা দেখি যে যেমন এখানে যে ব্যয়মিলের ভিতর থেকে যে জিনিসগুলো দিতে হয় সেটা হলো বিনিয়োগ, এরপরে ঋণের সুদ, অর্থাৎ বিনিয়োগে বা ঋণের সুদ যদি থাকে তাহলে ইজারা সম্পদ মেয়াদ থাকলে, ইজারা সম্পদ যেমন আছে 5 বছর বা 7 বছর এরকম থাকলে এটা দিয়ে সমন্বয় জাবেদা দিতে হয়। আবার তোমাদের অনেক সময় থাকে যেমন বেতন বা ভাড়া, বা বীমা, এরকম 10 মাস বা 14 মাস এভাবে যদি থাকে তাহলে ব্যয়মিলের ভিতরে, তাহলে ওইটা দিয়েও তোমাদের সমন্বয় জাবেদা দিতে হইবে। মূলত সমন্বয় দাখিলা কার্যপত্রের মেইন। এখানে যে কার্যপত্র যেটা বলেছিলাম, কার্যপত্রটাকে আমি হাইলাইট করে দিয়েছি, যেহেতু তোমাদের কার্যপত্রে সমন্বয় জাবেদাটা না থাকলে কার্যপত্র করা যায় না। তবে তোমাদের এই সমন্বয় জাবেদা যে শুধু কার্যপত্র থেকে আসবে তা না, অন্যান্য যে কোনো থেকে অধ্যায় থেকেই তোমাদের এই সমন্বয় জাবেদা থাকতে পারে। এমনকি 19-এও তোমাদের অনেক সময় যেমন সমন্বয় জাবেদা করতে হয় বা বলে দেয়। তো যাই হোক, যেটা বলা হয়েছে, কারণ সমন্বয় দাখিলা না থাকলে কার্যপত্র প্রস্তুত করা সম্ভব নয়। হ্যাঁ, কার্যপত্র এটা সমন্বয় জাবেদা দাখিলা না থাকলে কার্যপত্র প্রস্তুত করাই যায় না। সেক্ষেত্রে সমন্বয় দাখিলা এটা কার্যপত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই কার্যপত্র প্রস্তুত করিতে হইলে সমন্বয় দাখিলা সম্পর্কে ভালো ধারণা থাকিতে হইবে। সমন্বয় দাখিলা মূলত অগ্রিম ও বকেয়া এন্ট্রিগুলোর কাজ বেশি থাকে। নিম্নে কিছু সমন্বয় দাখিলা উদাহরণ যাই হোক এখানে দেওয়া আছে, আমি যেটা তোমাদেরকে বলেছি কিছুক্ষণ আগে, যে সমন্বয় দাখিলা এখানে দেখো কতগুলো সমন্বয় দাখিলা দেয়া হয়েছে। এই যে সমন্বয় দাখিলাগুলো দেয়া হয়েছে, এইগুলো থেকে আমি তোমাদেরকে এখন সমাধান দিচ্ছি যে তোমরা এটা কিভাবে সহজে প্রস্তুত করতে পারবা এবং তোমাদেরকে বিষয়গুলো আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে বলা হয়েছে সমন্বয় দাখিলা বেতন বকেয়া রয়েছে। তো এইরকম এন্ট্রি যখন থাকবে, যে কোনো খরচের জিনিস যখন বকেয়া থাকবে, তখন তোমাদের জাবেদাটা করিতে হইবে। ওই খরচের নাম দেখতে হবে ডেবিট, আর ওই খরচের নামের সাথে শুধু বকেয়াটা লিখে ক্রেডিট করতে হবে, অথবা পদেও হিসাব ক্রেডিট করা যাবে। তো দেখো এখানে যেটা বলা হয়েছে যে বেতন বকেয়া হয়েছে, এখানে তোমাদের জাবেদাটা হবে বেতন খরচ ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। তো এখানে যে কথাটা আমি তোমাদেরকে বলেছি, খরচের যে কোনো জিনিসেই যদি বকেয়া থাকে তাহলে তোমরা কি করবা, ওই খরচের নামটা লিখবা আর ওই খরচের আগে বকেয়া লাগিয়ে এটাকে ক্রেডিট করে দেবা। বেতন খরচ ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। এখানে তোমরা ডেবিট ক্রেডিট তোমরা লিখে দিও, আমি সংক্ষিপ্তভাবে তোমাদের বোঝানোর জন্য শুধু এখানে এরকম লিখে দিয়েছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, নেক্সট আছে তোমাদের বীমা বাবদ অগ্রিম প্রদান করা হয়েছে এত টাকা, বীমা বাবদ অগ্রিম প্রদান করা হয়েছে। সেই ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে খরচের যে কোনো জিনিস যদি আমরা অগ্রিম প্রদান করে থাকি তাহলে এটা দিয়ে আমাদের এটা একটা সম্পদ।
ঠিক আছে। তাহলে সম্পদ যদি এখানে আর একটা ব্যাপার হলো বেতন বকেয়া রয়েছে। যখন বকেয়া রয়েছে তোমাদের আর একটা কথা মনে রাখতে হবে যে বকেয়া থাকলে সেটা দায়, তাহলে যাবতীয় দায় হলো ক্রেডিট। ঠিক আছে, এই সূত্র অনুযায়ী বেতন বকেয়া বেতন ক্রেডিট। আবার দেখো বিমা বাবদ অগ্রিম প্রদান করা হয়েছে, কোনো কিছু যদি অগ্রিম প্রদান করা হয় তাহলে এটা সম্পদের সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে অগ্রিম বিমা ডেবিট, যেহেতু সম্পদের ব্যালেন্স ডেবিট, সম্পদ বেড়ে গেলে ডেবিট, সেই হিসাবে অগ্রিম বিমা ডেবিট আর বিমা ক্রেডিট। এই দেখো এখানে অগ্রিম বিমা ডেবিট আর বিমা খরচ ক্রেডিট, এইভাবে তোমাদের বুঝে নিতে হবে। ঠিক আছে, তো এরপরে দেখো ভাড়া এত মাসে প্রদান করা হয়েছে, এত টাকা ভাড়া আছে বেয়া মিলে, অর্থাৎ ভাড়া বলা হয়েছে যে 14 মাসে প্রদান করা হয়েছে, বেয়া মিলের ভিতরে তোমাদের ভাড়া দেওয়া আছে 14,000 টাকা। আচ্ছা, এখানে প্রথম যে জিনিসটা তোমাদের বুঝতে হবে যে প্রদান করা হয়েছে, এটা কি আমরা প্রদান করেছি না আমাদের কি প্রদান করেছে। তো যেভাবে কথাটা এখানে রয়েছে সেখানে সেভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে ভাড়া প্রদান করা হয়েছে, মানে আমরা প্রদান করেছি। তাই আমরা প্রদান করে যদি করে থাকি তাহলে এইটা আমরা প্রদান করেছি। তো খরচের কোনো জিনিস যদি অগ্রিম প্রদান করে থাকি তাহলে এটা সম্পদের সৃষ্টি হয়। যেমন এই যে এখানে বিমা অগ্রিম প্রদান করা হয়েছে, এটাও কিন্তু প্রদান করেছি, আবার ভাড়া প্রদান করা হয়েছে, তাহলে দুইটা জিনিস একই প্রায়। তাহলে এখানে যেহেতু বেয়া মিলে 14,000 টাকা আছে, আমরা আমাদের কাজ করব আমরা 12 মাসে, যেহেতু দেওয়া আছে এখানে 14 মাসে, তাহলে 2 মাসে কি 2 মাসে আমরা অগ্রিম প্রদান করে দিয়েছি, তাইলে আমাদের কি সম্পদের সৃষ্টি হয়েছে। তাইলে এখানে যেহেতু 14 মাসে এত টাকা, তাহলে এটাকে আমরা কি করবো 14 দিয়ে ভাগ দেবো আর 2 দিয়ে গুণ দেবো, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে 2000 টাকা হচ্ছে। তাইলে কি হবে অগ্রিম ভাড়া ডেবিট আর ভাড়া খরচ ক্রেডিট। ঠিক আছে, ভাড়া ক্রেডিট। তাহলে এখানে দেখো অগ্রিম ভাড়া ডেবিট আর ভাড়া ক্রেডিট। এখানে টাকা কিভাবে হবে, এই যেটা বলেছি 14,000কে আমরা 14 দিয়ে ভাগ দেবো, 2 দিয়ে গুণ দেবো, তারপর যেটা হবে সেটা হয়ে যাচ্ছে। তো এখানে প্রিয় শিক্ষার্থী, এখানে আমি আরো একটা কথা বলে রাখি, সেটা হলো ভাড়া কিন্তু দেওয়াও হয় আবার পাওয়াও যায়। যদি এইটা আমরা পেয়ে থাকি, যেমন এখানে যদি ভাড়া প্রদান করা হয়েছে, যদি এরকম না থেকে বলা হতো যে ভাড়া তোমার ভাড়া প্রাপ্তি হয়েছে, অর্থাৎ ভাড়া অগ্রিম ভাড়া বাবদ এত মাসের টাকা পাওয়া গিয়েছে, ঠিক আছে, যদি এরকম হতো তাইলে কিন্তু আবার ঠিক এন্ট্রিটা উল্টা হয়ে যেত। সেই ক্ষেত্রে আমাদের কি হতো, ভাড়া ডেবিট আর অগ্রিম ভাড়া ক্রেডিট হতো। ঠিক আছে, তো এভাবে তোমাদেরকে মনে অনেকটা বুঝে নিতে হবে। তো যাই হোক শিক্ষার্থী, দেখো পরবর্তী এন্ট্রি আছে আমাদের আসবাবপত্রের উপরে 10% অবচয়। ঠিক আছে, তাহলে অবচয় হলে 10%, বেয়া মিলে আসবাবপত্র আছে হলো আমাদের 1,50,000 টাকা। তাহলে আসবাবপত্রে যদি অবচয় হয় সেই ক্ষেত্রে আমাদের সমন্বয় যে জাবেদা, সেই জাবেদা হবে অবচয় ডেবিট আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তোমরা মনে রাখবা 4 নম্বরে দেখো যে অবচয় খরচ ডেবিট আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এই পুঞ্জীভূত অবচয়টাকেই কিন্তু আবার বলা হয় অবচয় সঞ্চিতি। আর এটা যদি সাধারণ জাবেদা হতো তাহলে কিন্তু এটা হতো, জাবেদাটা হতো অবচয় ডেবিট আর আসবাবপত্র ক্রেডিট। যেহেতু এটা সমন্বয় জাবেদা, এখন এখানে আসবাবপত্র ক্রেডিট করা যাবে না, এখানে আমাদের মনে রাখতে হবে আমরা পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি আমাদের ক্রেডিট করতে হবে। এবং এই যে টাকাটা আছে এই টাকাটা আবার 10% দিয়ে দেবো, 10% দিয়ে যে টাকা হবে ওই টাকা দিয়ে আমাদের জাবেদা করতে হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো পরবর্তী আছে 5 নম্বরে ঋণের উপর সুদ 5%, বেয়া মিলে ঋণ আছে হলো 1 লক্ষ টাকা। আচ্ছা, তাহলে তোমাদের মনে রাখতে হবে ঋণের পরে সুদ, তাহলে ঋণ কে এনেছে, ঋণ আমরা এনেছি, এটার পর সুদ আমাদের দিতে হবে, তাহলে এটা কিন্তু আমাদের আলটিমেটলি বকেয়া হিসাবে ধরে নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই টাকার পরে 5% সুদ ধরে আমাদের মনে রাখতে হবে সুদ আমাদের দিতে হবে, তাহলে এটা আমাদের একটা খরচের জিনিস বকেয়া। তাহলে রাখতে হবে ঋণের সুদ ডেবিট আর পদেও ঋণের সুদ ক্রেডিট বা বকেয়া ঋণের সুদ ক্রেডিট, এরকম লিখতে হবে। তাহলে দেখো ঋণের সুদ ডেবিট আর বকেয়া ঋণের সুদ ক্রেডিট, আমাদের টাকা কত লিখবো, আমরা যেটা আগে বলেছিলাম যে বেয়া মিলে যে টাকা থাকবে ওইটার পরে আমরা 5% দিয়া নেব। প্রিয় শিক্ষার্থী, এখানে আরো একটা কথা তোমাদের বলে রাখি যে এই যে 5 নম্বর যে এন্ট্রিটা, এই এন্ট্রিটা কিন্তু তোমাদের সমন্বয়ও থাকতে পারে, আবার একটু আগে যে কথাগুলো আমি বলেছিলাম তোমাদের বেয়া মিলের ভিতরেও কিন্তু থাকতে পারে এরকম যে বেয়া মিলে আছে ঋণ এত টাকা দেওয়া আছে, ব্র্যাকেটে লেখা আছে যে 5% সুদ। ঠিক আছে, অথবা শুধু 5%, তাইলে আমাদের বুঝে নিতে হবে যে এটা সুদ বকেয়া আছে। আচ্ছা, পরবর্তী আছে বিনিয়োগের সুদ 10%, বেয়া মিলে বিনিয়োগ আছে এত টাকা। ঠিক এইটার মতোই বিষয়টা, কিন্তু পার্থক্য হলো এতটুকু যে ঋণ আমাদের খরচ আর এই ঋণ আমাদের তোমার দায়, এটার জন্য এই সুদটা হলো আমাদের খরচ, আর বিনিয়োগ আমাদের সম্পদ, এটার জন্য সুদটা হবে আমাদের আয়। তাইলে এখানেও আমাদের বুঝে নিতে হবে যে বিনিয়োগের সুদ আমাদের কি হয়েছে, বকেয়া রয়েছে। বকেয়া যদি থাকে তাহলে আমাদের এই বিনিয়োগের সুদ আমাদের বকেয়া থাকলে আমরা এই টাকাটাকে পাবো।
তাই আমরা যদি কোনো জিনিস পেয়ে থাকি, এটা যদি বকেয়া থাকে, তাহলে সেটা আমাদের জন্য একটা সম্পদের সৃষ্টি করে। সুতরাং এটার জন্য আমাদের যে জাবেদাটা হচ্ছে সেটা হলো বিনিয়োগে বকেয়া সুদ ডেবিট। অথবা এখানে তোমরা 2-3টা নাম দেখতে পাবো, যেমন এখানে কি দেখো আমি তোমাদের লিখে দিয়েছি যে অনাদায়ী বিনিয়োগের সুদ, অথবা বকেয়া বিনিয়োগের সুদ, অথবা প্রাপ্য হিসাব, এটাকে কিন্তু আবার প্রাপ্য হিসাবও বলা যায়, ডেবিট। আর সুদ আয় ক্রেডিট, অথবা তোমরা যদি লেখো যে বিনিয়োগের সুদ ক্রেডিট, তাও অসুবিধা নাই। সুদ আয় বলা হয়েছে এই কারণে যে বিনিয়োগের সুদ আমাদের জন্য একটা আয়, এই জন্য বলা হয়েছে এখানে সুদ আয় হিসাব ক্রেডিট। যাই হোক শিক্ষার্থী, এখন বিষয় হলো যে সমন্বয় জাবেদা, এখানে আমি তোমাদেরকে যে জিনিসগুলো আমি তোমাদেরকে এখানে দেখালাম, এটা কিন্তু খুবই বেসিক লেভেলের, খুব সাধারণ একটা আইডিয়া আমি তোমাদেরকে এখান থেকে দিয়ে দিলাম যে সমন্বয় জাবেদা যদি থাকে ঠিক এই সিস্টেম অনুযায়ী তোমাদের প্রস্তুত করতে হবে। তার মানে কিন্তু এটা না যে এখানে যতটুকু আছে এতটুকুই সমন্বয় জাবেদার জন্য এনাফ, কারণ এর বাহিরে অনেক জটিলতা থাকতে পারে এবং এই জটিলতা জনিত যে বিষয়গুলো, এটার জন্য আমি তোমাদের ধারাবাহিক ক্লাসগুলো আমি দিয়ে দিচ্ছি, আরো দিব। আর তোমাদের যদি কোনো মানে নিজেদের কোনো পছন্দীয় থাকে যে এই জিনিসগুলো হলে ভালো হয়, তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আমি তোমাদের কমেন্ট দেখে দেখে তোমরা যে ধরনের ক্লাস চাও আমি তোমাদের ওইটার উপরে ক্লাস দিয়ে দেবো। আর আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে, লিঙ্কগুলো তোমাদের এই নিচে দেওয়া আছে, তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা এটার সাথে অ্যাড হয়ে যাবা। তাহলে তোমরা আশা করি তোমাদের পড়াশোনার ব্যাপারে অনেক ধরনের টিপসই তোমরা এখান থেকে পেয়ে যাবা। তো প্রিয় শিক্ষার্থী, সকলের সুস্বাস্থ্য কামনায় আমি আজকে এখানে এটি করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।